নমস্কার, গুড ইভিনিং। 91.9 ফ্রেন্ডস এফএম, আমি হচ্ছি অনিমেষ। বছরের সেকেন্ড ডে শুরু হয়ে গেছে ফ্রেন্ডস এফএম ডিজিটাল লাইভ আনপ্লাগ। আমাদের গেস্ট আমাদের সঙ্গে আছেন রাইট নাও, আমাদের সবার প্রিয় নান আদার দ্যান ভেরি ট্যালেন্টেড সুপার সিঙ্গার মিস জোজো। জোজো দি, ফার্স্ট অফ অল ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউ অন 91.9 ফ্রেন্ডস এফএম এন্ড হ্যাপি নিউ ইয়ার। কেমন আছো? Thank you so much. Happy New Year to you and all your listeners. থ্যাংক ইউ খুব সো ভালো আছি। And 2021 পরে আরো বেশি I'm feeling like good. ওয়েল, ইটস এ প্রাউড মোমেন্ট ফর মি। খুব ভালো লাগছে, মানে আমার ডিজিটাল শো এর প্রথম প্রথম ফ্রেন্ডস এফএম ডিজিটাল লাইভ আনপ্লাগ এর এপিসোড এই বছরের তোমার সাথে আমরা করছি। আচ্ছা, আমি সব থেকে আগে তোমার থেকে জিজ্ঞেস করতে চাই যদি 2020 জিজ্ঞেস করাটা ঠিক না, কিন্তু আমি জিজ্ঞেস করবো কেমন কাটলো, কতটা মিস করলে স্টেজকে, কতটা মিস করলে রেকর্ডিং স্টুডিওকে? Um, well, দেখো 2020 has been a very dicey year. I mean, dicey in the sense, too much of negativity. At the same time, অনেক প্রিয় মানুষকে হারানো, তার সঙ্গে একটা নতুন যেটা জিনিসের সঙ্গে আমরা ইন্ট্রোডিউস হয়েছি, সেটা হলো তোমার ডিজিটাল কনসেপ্ট, যেটা আমাদের একেবারেই ছিল না। মানে আমরা অনলাইন শোজ করেছি, আমরা অনলাইন চ্যাট করছি, যেরকম আজকে তোমার সঙ্গে চ্যাট করছি, তো এইগুলো তো একটা এরকম অনলাইন ছিল না। ইট ওয়াজ লাইক মুখোমুখি সামনে সামনে একদম একসঙ্গে। সো সেটার দিক থেকে ইট ওয়াজ ডাইসি, বাট ইয়া ডেফিনেটলি স্টেজ খুব মিস করেছি। আমার ফুল টেকনিশিয়ানসদের মিস করেছি, যাদের সঙ্গে প্রায় লকডাউনের সময় 8-9 মাস দেখাই হয়নি। অ্যান্ড স্টেজ, আমার অডিয়েন্সকে মিস করেছি ডেফিনেটলি, আমার ফুল লাইভ অর্কেস্ট্রেশনের সঙ্গে। বাট কোথাও কোথাও যেখানে পারফর্ম করতে গেছি সেখানে অডিয়েন্স দেখে ভালো লেগেছে, কারণ আমরা কিছু সরকারের অনুষ্ঠান করেছি যেগুলো মেলা, গান মেলা, মানে ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছিল। সো কিছু কিছু জায়গায় গেছি, সেখানে খুব ভালো লেগেছে। অ্যান্ড তবে হ্যাঁ, দেখো সব কিছুরই তো খারাপ ভালো আছে। 2020 যেরকম সব মানুষের জীবনেই কিছু না কিছু খারাপ এনেছে, আমাদের জীবনেও খারাপ এনেছে। আমরা যারা স্টেজের মানুষ, আমাদেরকে বসিয়ে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে চারিদিকে খালি ডিপ্রেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন অ্যান্ড টু মাচ অফ ডেথস। কিন্তু 2020 has been blessing for me in the sense, because 2019 December I have adopted a son, and পুরো লকডাউনটা আমি তার সঙ্গে কাটিয়েছি, and সে বড় হয়েছে। তার 2020 তে 1 বছর বয়স হয়ে গেছে। সো ওই পিরিয়ডটা it has been a beautiful journey for me. যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে বলি, yes, it has been a beautiful journey for me with my new child. But yes, professionally it was very dicey. কারেক্ট। হ্যাঁ, আমরা সবসময় দেখেছি যদি তুমি খুব পজিটিভ থাকো, আর আমাদের সবাইকে খুব ইন্সপায়ার করেছো। তোমার ওই ইন্সপায়ারিং স্টোরিটা আমি শুনবো ছোট্ট করে, কিন্তু তার আগে যদি এই শো এর ফরম্যাট হচ্ছে, আমরা আমাদের যে গেস্ট আছেন তাদের অনেক কিছু আমরা জানি অ্যাবাউট দেয়ার চাইল্ডহুড। তো আমরা সবাই জানি যদি খুব শান্ত ছিলেন, ছোটবেলায় খুব শান্ত ছিলেন, 10টা প্রশ্ন জিজ্ঞেস করলে একটার উত্তর দিতেন, তারপর মারও খেতেন। মা খুব স্ট্রিক্ট ছিলেন, সেটা নিয়ে একটু বলো না, টেল আস সামথিং অ্যাবাউট ইওর চাইল্ডহুড ডেজ। Yes, মানে আমার বাড়িতে মিলিটারি শাসন চলতো, বিশেষ করে মায়ের। অ্যান্ড হ্যাঁ, মানে এটা কেউ বিশ্বাস করবে না, কারণ ওই খুব চলতি বাংলা কথায় বলতে গেলে আমি যা ছিলাম এখন ততটাই উচ্চৃঙ্গে আর কি। So, মানে বাচ্চারা দুষ্টুমি করলে মার খায়, এন্ড আমি এতটাই শান্ত ছিলাম যে মা 100টা প্রশ্ন করলে আমি একটা উত্তর দিতাম বলে ওটার জন্য মার খেতাম, কেন কথা বলছি। এন্ড এরকমও হয়েছে যে আমাকে তুমি যদি, মানে এরকম ছিলাম আমি যে আমাকে তুমি একটা জায়গায় বসিয়ে দাও এবং তুমি 4 ঘন্টার জন্য বাইরে চলে যাও, তুমি ঘুরে এসে দেখবে আমি ওখানেই বসে আছি। So I was that quiet. And এখন তো যদি পুরোটা তুমি চেঞ্জ হয়ে গেছো, কেন কি এখন তুমি এক জায়গায় বসে থাকতে পারো না, তুমি একা ট্রাভেল করেছো। হ্যাঁ, and আমি মানে একেবারেই একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারি না, মানে আই ফিল রেস্টলেস, আই ফিল সাফোকেটেড, মানে আমার একেবারেই ভালো লাগে না। আমি জানি না এরকম একটা মানে টার্নওভার আমার লাইফে কি করে হলো, বাট আই গেস হ্যাঁ কিছুটা বোধহয়। তবে বেসিক্যালি আম আ কোয়াইট পারসন, আই এম আ
মানে আমি যতটা স্টেজে টকেটিভ ততটাই পার্সোনাল লাইফে কোয়াইট, এটা আমার বন্ধুরা বলতে পারবে, বাট ইয়েস আই এম নট सो टॉकेटिव इन पर्सनल लाइफ, बट एक बार बोलना शुरू किया तो फिर रुकना आप मुश्किल बोलती होता रहती हैं उसके बाद रोकना मुश्किल है जोजो दी को। और इसी तरह आपकी स्माइल, आपकी आपकी आपका जो नेचर है वो सब हम सबको बहुत पसंद है। एंड जोजो যখন তোমাকে পেয়েছি তো আমি জানতে চাই, ছোটবেলায় म्यूजिक, एंटरटेनमेंट, एक्टिंग सब कुछ आपके घर में था? आप एंटरटेनमेंट वर्ल्ड से ही हैं और फादर इतने अच्छे एक्टर रहे, সিঙ্গার রয়ে, তো মাতাজি বি সিঙ্গার রয়ে, মামাও সিঙ্গার ছিলেন। তো আমাকে একটু বলো না, তোমার ছোটবেলা থেকে সিঙ্গিং নিয়ে কেন, ঠিক 6 বছর থেকে তুমি গান গাইতে শুরু করে দিয়েছিলে এন্ড স্টেজ পারফরমেন্স শুরু করে দিয়েছি, সেটা একটু বলো কি করে শুরু হলো? অ্যাকচুয়ালি আমার যখন ছুটি থাকতো তখন মা বাবার সঙ্গে যেরকম হয় শোতে যেতাম, এবং আমি শো এর নাকি মানে আমি এটা বড়দের কাছ থেকে আমি স্টেজের চারপাশে দৌড়ে বেড়াতাম। তো হয়তো সেটা থেকেই আমার স্টেজ ফ্রাইটটা একেবারেই নেই কোনো সময়। তো এবং আমার দিদা বলতেন যে মা যখন অনুষ্ঠানে বেরিয়ে যেত তখন নাকি আমি আয়নার সামনে মায়ের মানে মাকে আর কি কপি করার চেষ্টা করতাম, মানে চিরুনিটাকে মাইক্রোফোন গান গাইতাম আয়না দেখে দেখে। তো যেটা আমার মনে হয় একটুখানি হেল্প করেছে, কি যে আমি খুব বেশি মুখ বিকৃত করে গাইবো নাকি মানে কোন গানটায় কোন একটু স্মাইল দেবো, একটু মুচকি হাসবো না দাঁত বের করে হাসবো, আই থিঙ্ক এগুলো হয়তো খুব অনায়াসে আমার মধ্যে ওটা এসে গেছে। মানে লটকাস এন্ড ঝটকাস এন্ড মটকাস এন্ড নাটক সবকিছুই ওইখান থেকেই শুরু হয়েছে। ছোট বাচ্চাদের সঙ্গে যেরকম খেলনা পুতুল থাকে, আমার সঙ্গে গান ছিল, কারণ পরিবেশটাই ওরকম ছিল। এবং গানের বাইরে সত্যি কোনোদিন কিছু ভাবিনি। এন্ড আই রিমেম্বার কি যে একটা স্টেজের পরে, কারণ তখন তো যেটা এখনকার ছেলেমেয়েরা ভাবতেই পারে না, যে তখন তো সারা রাত্রি ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান হতো, আমরা তো ওটা দেখেই বড় হয়েছি। মানে আজকে সন্ধ্যেবেলা শুরু হলো, পরের দিন সকাল 6টায় গিয়ে অনুষ্ঠান শেষ হচ্ছে, শেষ হবে, কারেক্ট। এবং সারা পাড়ার লোক, সেই পাড়ার লোক সারা রাত জেগে অনুষ্ঠান দেখতেন, এবং একটা অনুষ্ঠানে অনেক শিল্পীর একসঙ্গে কাজ করতে পারতো, যেই জায়গাটা এখন তো নষ্ট হয়ে গেছে। সেটা খুব খারাপ লাগে। মানে ওই একটা এনভায়রনমেন্ট, ওটা আমার মনে হয় যে একজন শিল্পীকে গ্রো করার জন্য খুব প্রয়োজন, যেটা আমরা অনেকেই পেয়েছি, আবার এই প্রজন্মের অনেকেই পাইনি। সো এইসবই ছিল মানে, এবং সেটার জন্যই বোধহয় আমার মনে হয় যে আমি আর মানে গান ছাড়া কিছু ভাবতে পারিনি। এবং একটা সময় গিয়ে আমার মাকে বলেছিলাম যে আমি পড়াশোনা আর করতে পারছি আর গাইতে এসে গান গেয়ে সারা রাত আর আমি পড়াশোনা করতে পারছি না। সো আই ওয়ান্ট টু ড্রপ, আই জাস্ট ওয়ান্ট টু ড্রপ মাই স্টাডিজ, কারণ আমার পড়াশোনা করতে সত্যি কোনোদিন ভালো লাগতো না, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, মানে সেটা তখন তো বুঝতাম না যে মূর্খ হয়ে থাকলে তো এই জগতে কোনো স্থায়ী মানে তার জায়গা নেই, বাট তখন মনে হতো যে না, গানটা গাইছি গানটাই গাই, পড়াশোনা করে কি। তো আমার মা আমাকে বোধহয় শিক্ষা দেওয়ার জন্যই একটা কাজ করেছিলেন, আমাকে বলেছিলেন যে ওকে ফাইন, I'll give you 6 month time, তুমি যেই মিউজিকটাকে নিয়ে এগোতে চাইছো লাইফে, যদি কিছু করতে পারো তাহলে ইটস ওকে, তুমি যেরকম ভাবে পড়াশোনা করতে চাইবে, প্রাইভেটে পড়বে, সেরকম ভাবে আমি তোমাকে পড়াবো, আদারওয়াইজ ইউ হ্যাভ টু কাম ব্যাক টু দ্য সেম স্টাডি হোয়াট ইউ আর ডুইং নাও। ওকে। তো অ্যান্ড লাকিলি সেই সময়টা যেটা হয়েছিল যে আই স্টার্টেড গেটিং অফার্স ফর জিঙ্গলস অ্যান্ড কমার্শিয়ালস। সো অ্যান্ড আমার ওই সময়ের কয়েকটা জিঙ্গল হিট হয়ে গেল। মেরা প্যার শালিমার আমরা সবাই মনে আছে, মাসালা, মিনু শাড়ি এন্ড হোয়াট নট, মানে তখন যে ব্র্যান্ডই তুমি নাম করো সেই ব্র্যান্ডে মাই ভয়েস ওয়াজ দেয়ার, এন্ড ওয়াজ সো থ্রিলিং কি যে আমি বারবার আমার ভয়েসটাকে শুনতে পাচ্ছি, টিভিতে দেখতে পাচ্ছি। সো ইট ওয়াজ লাইক, তারপরে একটা দুটো প্লেব্যাক আসলো, প্লেব্যাকে তখন আমার গান খুব একটা পপুলার হয়নি, বাট আমার জিঙ্গলস শুরু হয়ে গেল, টেলিভিশনের কাজ শুরু হয়ে গেল, অ্যান্ড শোজ তো চলছিল। So তারপরে I told my mom, and my mom was happy that I was seriously doing what I wanted to do, and বললো ঠিক আছে, বাকি পড়াশোনাটা তুমি প্রাইভেটে করতে পারো। So that was the story. তো শুরু হলো, তারপর আমাকে বলো 15, 16 and early 90s, 19 years এ তুমি রুল করতে শুরু করলে স্টেজ পারফরমেন্স, যা আমরা জানি, যা আমরা শুনেছি। তারপর একটা হ্যাঁ বলো প্লিজ।
হ্যাঁ তুমি যেটা বলছিলে, হ্যাঁ রুল করছিলে, প্রত্যেকটা স্টেজে তোমার পারফরমেন্স হচ্ছিল, এতগুলো ইভেন্টস করছিলে, সেটা নিয়ে একটু বলো না যখন শুরু হলো। ওই যে বললাম যে তখন একটা সুবিধে ছিল, যেহেতু সারা রাত্রি অনুষ্ঠান হতো, একজন শিল্পী অনেক কটা করে অনুষ্ঠান একদিনে করতে পারতো। হ্যাঁ কারণ আমি তখনও অবধি যে খুব একটা নিজের সেট আপ নিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা শো করবো সেরকমও নয়, বাট ইয়া হুম, ওই 40 মিনিট 50 মিনিট এরকম শোজ করতাম এবং একদিনে 3-4টে অনুষ্ঠান করতাম। আমার বাহ, বোধহয় রেকর্ড আছে বিশ্বকর্মা পুজোর দিন, যেটা আমরা আমাদের ওই সিজন টাইমের শুরুর দিন ভাবতাম, কারণ বিশ্বকর্মা হ্যাঁ পুজোয় তোমার শো হিট মানে তোমার পুরো সিজনটায় তুমি শো করবে আর কি। সেখান থেকে অনেক সুপার। পপুলারিটি গেইন করতো যে কোনো শিল্পী বিশ্বকর্মা পুজোর শো হুম থেকে। হুম। তো আমার মনে হচ্ছে বোধহয় সেটা আমার মানে রেকর্ড ব্রেকিং ছিল অলমোস্ট, কি যে একটা বিশ্বকর্মা পুজো আমি 7খানা শো করেছিলাম। ওয়াও, সুপার। Because মানে তখন আমি জানি না, তো এরকম আজকালকার মতন মিডিয়া ছিল না, না হলে হয়তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নাম হতো একজন ও, শিল্পী একদিন 7খানা শো করেছে। 7খানা শো একদিনে, মানে একটা শেষ করছো, অন্য অন্য জায়গায় পারফরমেন্স শুরু হয়ে গেল, এরকম পর 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 7 ইভেন্টস একসাথে তুমি মানে করলে, সন্ধ্যে পারফরমেন্স করলে, হ্যাঁ। সন্ধ্যে 6টা থেকে শুরু করেছিলাম, পরের দিন সকাল 7টা অবধি। টু গুড যদি, টু গুড টু গুড। তো আমাকে বলো, একটা And, প্রশ্ন এখানে তারপরে সবাই জিজ্ঞেস করছে। হ্যাঁ, তা আমাকে একটা কথা তারপরে বলো, হ্যাঁ, মিস জোজো এই নাম, এই মিস ট্যাগটা তোমার সাথে ছিল আর আছে আর থাকবে, मैम इसके पीछे क्या कहानी है, थोड़ा बताइए प्लीज, কি করে इसके এটা पीछे হলো? कोई कहानी नहीं है। एक्चुअली nobody wants to miss the miss. What can I do? কারেক্ট, কারেক্ট, কারেক্ট। ইনফ্যাক্ট মানে এটা এটা নিয়ে কত যে মজা আছে, যে আমার মেয়ের অন্নপ্রাশনে খেয়ে গেছে, সেও পরের দিন গিয়ে হয়তো কোনো শোতে দেখা হয়েছে, এবারে মঞ্চে আসছেন মিস জোজো। মিস অ্যান্ড জোজো। হ্যাঁ, অ্যান্ড আই উড লাইক টু শেয়ার দিস উইথ ইউর অডিয়েন্স, কি যে আমার যখন মেয়ে হলো, মানে তখন আমার একটু একটু হুঁশ এসছে, আমাকে জাস্ট ওটি থেকে বের করে বেডে দেওয়া হচ্ছে। অ্যান্ড মানে এখনকার দিন হলে ইটস মানে ইট ইজ স্কুল, লাইক ইটস ওকে হুম। স্কুল। হ্যাঁ কিন্তু হ্যাঁ। এটা 96 এর কথা আমি বলছি, বাজ্র জন্মেছিল 96-এ। তো 96-এ এরকম একটা কথা শুনলে মানে বড়, ভাগ্যিস বড়রা কেউ ছিল না, নাহলে যে আমার কি অবস্থা হতো আমি জানি না। তারা যখন আমাকে বেডে দিচ্ছে তখনও বলছে মিস জোজো আপনার মেয়ে হয়েছে, মানে ক্যান ইউ বিলিভ দ্যাট? আহা, মানে সত্যি। ওকে, তো মিস জোজো আমরা চাই, মিস জোজো মানে তুমি মিসটা এখন এরকমই আমার থাকো। সারনেম হ্যাঁ, হয়ে গেছে অ্যাকচুয়ালি, জানো অনিমেষ? জানেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারেক্ট, আমি মিসেস মিস জোজো। কারেক্ট। ওকে, তো আমাকে একটা কথা বলো, আমরা সবাই এবার আদিকে নিয়ে একটা কথা বলতে চাই, সময় খুব কম আছে তো। ম্যাম, খুব ইন্সপায়ার করেছো তুমি, অনেকজনকে ইন্সপায়ার করেছো। তো একটু আমরা জানতে চাই এই অ্যাডopशन এই स्टोरीটা একটু যদি আমাদের সাথে শেয়ার করো, कैसे आपने सोचा कि अडॉप्ट करना चाहिए, और आदि के बारे में জানতে, কেমন আছে আদি, আদি এখন কেমন আছে বলো, এক আদি বছর ভালো হয়ে গেল আছে, প্রায়। আস্তে আস্তে বড় হয়ে উঠছে, হ্যাঁ 1 বছর হলো সবে। অ্যান্ড সে এখন মোটামুটি হাঁটছে এবং সারা বাড়ি হেঁটে বেড়াচ্ছে। অ্যান্ড আমি জানি না, আমার অনেকেই বলছে হি লাভস মিউজিক, মানে অদ্ভুত ভাবে হি ওয়াও। লাভস মিউজিক। অ্যান্ড ওকে গান না চালালে ও খায় না, আহ, মোটামুটি গান গাইয়ে ঘুম পাড়াতে হয়। ওহ। সো আদির ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব অদ্ভুত, বিকজ আই অলওয়েজ ওয়ান্টেড টু অ্যাডপ্ট আ চাইল্ড। লাস্ট 8-9 ইয়ার্স ধরে আমি চেষ্টা করছিলাম, বাট নাথিং ওয়াজ ক্লিকিং। অ্যান্ড ওকে। একটা দুটো সংস্থা যাদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, তাদের নিয়মাবলী আমার পছন্দ হয়নি, দ্যাটস ওয়াই আমি আর ওদের সঙ্গে মানে ক্যারি অন করিনি। সো বাট ওই বলে না, ভগবানকে ঘর মে দের হে পর অন্ধের নেই। ভগবান সেই। হয়তো কোথাও একটা আহ, ভগবানের মনে হয়েছিল যে আমি সত্যি সত্যি মন থেকে চাই। সো হুম। adi happened because he is actually a child of my dear friend who died after giving birth to him. ওকে। And that's how I got the chance. Karon she was a single parent, and ওরও বাড়ির তরফ থেকে কেউ নেই যে who could have taken care of the baby. So যখন আমি ব্যাপারটাকে জানলাম, so I thought ki যে this is something God has, this হুম। opportunity God has given to me. তো আমি আর অন্য কিছু ভাবিনি, even before talking to my family I took the decision to adopt it.
Wow, we তারপরে are যখন proud of you, ma'am. We are proud of you. পেপার্স করতে একটুখানি সমস্যা হয়েছিল, বাট বাই দ্য গডস গ্রেস সব হয়ে গেছে ঠিকঠাক। সুপার ম্যাম, উই আর প্রাউড অফ ইউ ম্যাম। খুব ভালো লাগলো এই খবরটা পেয়ে। অনেকজন জানে আর অনেকজন জানতো না, তারা আজকে এই ইন্টারভিউতে জেনে গেছে। যদি একটা কথা বলো, আমরা সবাই জানি, যেটা আমি ইন্টারভিউ স্টার্টিং এও বলেছিলাম, যদি আগে খুব ইন্ট্রোভার্ট ছিলেন, কম কথা বলতেন, এখন খুব এক্সট্রোভার্ট হয়ে গেছেন, কথা বলেন স্টেজের উপরে তো অনেক ভালোই কথা বলেন, আর ইন্টারভিউতে খুব কথা বলেন, কিন্তু একা যখন থাকেন তো শান্তই থাকেন এখনো। কিন্তু একা একা ঘুরতেও খুব ভালোবাসেন। ইউএস ঘুরেছেন, কিছুদিন আগে গোয়া ঘুরেছেন, बैंकॉक চলে গেছিলেন, থাইল্যান্ডও ঘুরেছিলেন। ম্যাম, ये क्या स्टोरी है? आप अकेले कैसे निकल लेते हो, कैसे घूम लेते हो इतना? না আমি সব মানে অ্যাকচুয়ালি এটা বোধহয় অভ্যেসের উপরে ডিপেন্ড করে, কারণ আমি সবসময় ছোটবেলা থেকে একা একাই ঘুরেছি, মানে যখন মা সঙ্গে যেত আলাদা ব্যাপার, কিন্তু আমি সিনেমাও দেখতে যাই একা, নিজেকে জিজ্ঞেস করি জোজো ইউ ওয়ান্ট হ্যাভ সাম পপকর্নস, তাও আমি নিজেকে পপকর্ন কিনে দিই, আমি কফি কিনে দিই। সো ইটস লাইক আমার কিছু কিছু বন্ধু আছে যারা আমাকে হিংসে করবে, তো মানে একলা একলা বোরিং লাগে না? না, আই এনজয় আ লট। ইভেন মানে গোয়াতে গেছি, একটা মেয়ে একলা গোয়া ঘুরতে গেছে, মানে ইউ নো হোয়াটস গোয়িং আউটসাইড অফ দ্য মাইন্ড। সো আমার ভালো লাগে, কারণ আমার মনে হয় যে একা একা ঘোরার যে মজাটা, সেটা যদি কেউ পেয়ে যায় তখন আর তারা, হ্যাঁ গ্রুপে ঘোরার মজা ডেফিনেটলি আলাদা, বাট একা ঘোরার মজা এই জন্য আমি বলছি কারণ দেখো আমাকে তো সবসময় আমার পার্সোনাল টাইমটাকে মানে বেছে নিতে হয়, কারণ আমি যেহেতু মানে আমার লাইফটা যেহেতু পাবলিক প্রপার্টি বলে আমি মনে করি, আমি ইন দিস এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, তো আমার নিজস্ব টাইমের সঙ্গে কিছু মি টাইম থাকে না, কারেক্ট, মি টাইম থাকে না একদম। খুব কম থাকে। তো ন্যাচারালি যেই সময়টা আমি বের করে নিতে পারি, সেই সময়টা আমার মনে হয় আমার একলা থাকাটা খুব জরুরি, কারণ আমি নিজের মতন করে জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবো, আমি নিজের সময় মতো উঠতে পারবো, নিজের সময় মতো খেতে পারবো। গ্রুপ বা কারোর সঙ্গে গেলে সেটা হবে না, আর আই ডোন্ট ওয়ান্ট, আই জাস্ট ওয়ান্ট দ্যাট মি টাইম, দ্যাটস ওয়াই আমার একলা ঘুরতে খুব ভালো লাগে। তো ম্যাম, নতুন বছর শুরু হয়ে গেছে, 2021-এ কি প্ল্যান করছো? কোথায় ঘুরতে যাবে? সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর কিছু প্ল্যান করছো? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি একটা ট্যুর পেন্ডিং আছে উইথ মাই ডটার। এখন তো সান অ্যাডেড হয়ে গেছে, তো ওকে নিয়ে অ্যাকচুয়ালি আমার থাইল্যান্ড যাওয়ার ইচ্ছে ছিল। ইনফ্যাক্ট আমরা ডিসেম্বরে টিকিট কাটতামই, কিন্তু তারপরে তো করোনা ভাইরাস শুরু হয়ে গেল অ্যান্ড এভরিথিং গট স্টাক। তো দেখা যাক, ইফ এভরিথিং নর্মাল হয়ে যায় তাহলে হয়তো আই উইল প্ল্যান দ্যাট ফার্স্ট, অ্যান্ড তারপরে যদি নিজের I have a plan to go to for 2 days at least to some beach resort or something like that. ওকে, সুপার সুপার। তো 2021-এর ম্যাম আর কি প্রফেশনাল লাইফে কি কি প্ল্যান করছো? এই বছর কি কি করবে? 2021-এ আমার আরেকটা ইচ্ছে আছে, আমার মেয়েকে নিয়ে একটা কোনো সিঙ্গেল রিলিজ করার, কারণ এটা আমাদের আগের বছরই প্ল্যান ছিল, কিন্তু আগের বছর হয়নি। তো কাজেই যেহেতু ও চাকরি করে অ্যান্ড ও খুব একটা নিজের গানটাকে ভালোবাসে, প্যাশনেটলি গায়, কিন্তু গানটাকে নিয়ে কিছু করার সময় পায় না। সো আই ওয়াজ প্ল্যানিং কি যে আমাদের দুটো ভার্সন একসঙ্গে পেলে পরে হয়তো আমার অডিয়েন্সও খুব খুশি হবে, এবং ও একটা কি বলবো, একটু এনার্জি পাবে যে ওকে ফাইন সামথিং ইজ হ্যাপেনিং উইথ হার সংস। সো আমি ওর সঙ্গে একটা সিঙ্গেল বের করতে চাই, আর আরো কিছু নিজস্ব গান করতে চাই, সেগুলো দেখা যাক হয়তো পয়লা বৈশাখে বা ওরকমই পুজোর আগে বা হয়তো হোলিতে, আই ডোন্ট নো, সেরকম কোনো প্ল্যানস নেই। আর প্রচুর কভার্স আছে, মানে প্রচুর প্রিয় গান আছে যেগুলো কভার্স আমি রিলিজ করতে চাই আমার ইউটিউব চ্যানেলে, দ্যাটস অল। সুপার সুপার। ওকে ম্যাম, যারা দেখছে তোমাকে, তোমার ফ্যান্স যারা দেখছে, অনেক লো ফিল করেছে লাস্ট ইয়ার 2020-তে, ওরা তাদের জন্য কি মেসেজ থাকবে? আর দুটো লাইন কিছু যদি আমাদের শুনিয়ে দাও প্লিজ, আমরা সবাই তোমাকে একটু শুনতে চাই। এনি সং ফ্রম ইউর সাইড। ওকে, আমি যারা এরকম অনেক মানুষকে আমি জানি যারা 2020-তে ভীষণ লো ফিল করেছে, হয়তো আমিও ফিল করেছি, বিকজ অনেক আমরা প্রিয়জনকে হারিয়েছি, অনেক প্রিয় শিল্পীদেরকে হারিয়েছি, কিন্তু यही तो जिंदगी है, we have to go on. And আমার মনে হয় যে যেই পয়েন্ট অফ টাইমতে তোমরা লো ফিল করবে, সেইখানে ইউ নিড টু গিভ মোর এনার্জি টু ইয়োর সেলফ টু হ্যাভ অ্যানাদার কিক অ্যান্ড স্টার্ট ইউর লাইফ এগেন। সো আমার মনে হয় যে কিপ দ্য স্মাইল অন, অ্যান্ড
সব খারাপগুলোকে ভাববে যে এটা হওয়ার ছিল তাই হয়েছে, কিন্তু এবারে ভালোটাই হবে। সো গো অন ইন ইয়োর লাইফ অ্যান্ড গড ব্লেস ইউ অল। আর সকলের জন্য আমি ওকে একটু অন্য কিছু গাই। रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, मोहे मारे नजरिया सावरिया रे, रंग सारी। क्या বাত থ্যাংক ইউ সো মাচ জোজোদি আমাদের সাথে কথা বলার জন্য। আমার মনে হয় 2021 এর স্টার্টিং এর থেকে আর ভালো হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, এত ব্যস্ত আছেন কিন্তু আপনি সময় দিলেন। তোমাকে অনেক গুড উইশেস এবং তোমার লিসনার্সদেরও অনেক গুড উইশেস। থ্যাংক ইউ ফ্রেন্ডস এফএম, লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অল দি বেস্ট এন্ড ইউ আর দি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ জোজোদি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। हमारे सॉन्ग ছিলেন none other than हमारे সবার প্রিয় मिस जोजो, जिनके साथ हमारी बातें हुई आज फ्रेंड्स एफएम डिजिटल लाइव अनप्लग्ड में। वेल ये तो बस 2021 की शुरुआत है। ऐसे ही आपके फेवरेट गेस्ट के साथ, फेवरेट सेलिब्रिटीज के साथ मुलाकात होती रहेगी इस साल भी। कल हमारे साथ होंगे एक और गेस्ट रविवार की शाम सितारों के नाम में। तो खाने पीने की बातें होने वाली है, तो तैयारी कल के लिए भी आप लोग कर लीजिए, बहुत मजा आने वाला है। अपना ख्याल रखिएगा। थैंक यू सो मच, टेक केयर, गुड नाइट एंड हैप्पी न्यू 2021। टेक केयर, थैंक यू सो मच।